আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর মেডিকেলে চান্স পেয়েছো, তোমাদের ক্লাস কবে শুরু হবে, ওরিয়েন্টেশনের আগে না পরে ক্লাস হয় কিংবা কবে যেতে হয়, এগুলো নিয়ে অনেকে জানতে চেয়েছো, সেই জন্য আজকের এই ভিডিওটা। তো আছি আমি মাঠের মধ্যে, আসলে নানু বাড়ি আসছি বেড়াতে। তো ভাবলাম এখানে একটু একটু সাজেশনমূলক ভিডিও বানাই। তো ক্লাস শুরু হয় ওরিয়েন্টেশনের পরের দিন থেকে, এবং তোমরা অনেকেই আবার ওরিয়েন্টেশনটাও করো না, আবার একদিন পরে যাও, ক্লাসও করো না ফার্স্ট ক্লাস। তো আমি এক্ষেত্রে বলবো যে ওরিয়েন্টেশনের একদিন আগে, অর্থাৎ যেদিন ওরিয়েন্টেশন হবে তার আগের দিন যেন পৌঁছাও কলেজে। তোমরা এটাই সবথেকে বড় ভুল করো, প্রথম ভুল এটাই। কারণ ওরিয়েন্টেশনের আগের দিন গেলে তোমরা সাপোজ যে আহ, তোমার হলে সিট তো বরাদ্দ দিয়ে দেয় তোমার ওরিয়েন্টেশন হওয়ার আগেই, মানে 2-3 দিন আগে। তোমার দেখবা যে কম্বাইন্ড গ্রুপ আছে, তোমার ইমিডিয়েট সিনিয়র এর সাথে তোমাদের দেখবে একটা কম্বাইন্ড গ্রুপ আছে, ওখানে দেখবা তোমাদের সিট বন্টনের সব কিছু দিয়ে দিবে। তো তোমার সাপোজ তোমার একটা রুম দিল, ধরো একটা রুম দিল, রুম নাম্বার দিয়ে তোমাদের 4 জনের সিট দিবে, যদি গণরুম না হয় আর কি। তো 4 জনের সিট 4 জনের সিট দিল, কিন্তু 4 জনের মধ্যে 4 কোণায় 4টা সিট থাকে, একটা থাকে জানালার সাইডে, আর একটা থাকে মানে আরেক সাইডে, মানে 4 কোণায় 4টা সিট থাকে, আর দরজার সাইডে 2টা, 2 কোণায় 2টা। তো তোমরা যদি একটু দেরি করে যাও, তো তোমার ওই রুমে রুমে তো আর নাম্বার থাকে না, তোমার লিস্ট দিবে জাস্ট হচ্ছে রুম নাম্বার দিয়ে এই 4 জনের সিট এই রুমটাতে। তো তুমি যদি আগে আগে যাও তাহলে দেখবা যে ভালো সিটটা তুমি নিতে পারবে, অর্থাৎ জানালার পাশের সিটটা অনেকের পছন্দ হয়, ওইটা নিতে পারবা তুমি। আর দেরি করে গেলে দেখা যাচ্ছে যে তোমার দরজার পাশের যেই 2টা সিট থাকে ওই দুইটাতে থাকা লাগছে, কারণ ওই কর্নারের 2টা আগে বুক হয়ে যায় সাধারণত। তো যদি দেরি করে যাও তাহলে দেখবা যে এই দরজার পাশে 2টা, তো তোমার এখন অনেক অসুবিধা হতে পারে। অনেকের যে কেউ রুমে ঢুকলো, তোমার ডিস্টার্ব হচ্ছে, কিংবা রুম থেকে বের হতে যাচ্ছে তাও তোমার সামনে দিয়ে যাচ্ছে এমন। তো এই জন্য বললাম যে ওরিয়েন্টেশনের আগের দিন যাবা। আগের দিন মোটামুটি দুপুরের আগে গেলেই হচ্ছে, কিংবা দুপুর কিংবা রাত এক সময় গেলেই হচ্ছে। তো ম্যাক্সিমাম চলে আসে ওরিয়েন্টেশনের দিন, সাধারণত দুপুরের আশেপাশে সবাই চলে আসে। সরি, ওরিয়েন্টেশনের আগের দিন দুপুরের আশেপাশে চলে আসে। যেগুলা মনে করো একটু দেরি করে আসে, ওইগুলাই সাধারণত একটু কম ভালো সিট পায়। আচ্ছা, যদিও গণরুম হয়, গণরুম হলেও তো গণরুমে তো জানালার পাশে তো সিট থাকে, তাই না? কিংবা ভালো অপেক্ষাকৃত ভালো সিট থাকে, ওইগুলো তোমরা নিতে পারবা। তো সেই জন্য বললাম যে ওরিয়েন্টেশনের আগের দিন যেন পৌঁছাও, সেইভাবে বাসা থেকে বের হবা। যাদের বাসা মানে অনেক দূরে, তারা দূরপাল্লার বাস সাধারণত রাত্রে ছাড়ে। ধরো একজনের বাসা চট্টগ্রাম, সে চান্স পাইছে হচ্ছে ওসমানীতে, ধরো সিলেট ওসমানীতে। তো তার যেই গাড়ির শিডিউল বা বাসের শিডিউল, সেটা হচ্ছে তোমার রাত 8টা-9টার দিকে ছাড়বে এবং সকাল 8টা-9টার দিকে ধরো পৌঁছাবে। তো সেই অনুযায়ী তোমরা হচ্ছে বের হওয়া, যে যেন ওরিয়েন্টেশনের আগের দিন পৌঁছাতে পারো। আর প্রথমে একবার সিট ধরা হয়ে গেলে ওইটা সাধারণত তোমরা 6 মাসের মধ্যে আর চেঞ্জ করার সুযোগ থাকে না। কারণ কেউ তো বলবে না যে তোর সাথে আমি থাকতে পারছি না, আমার সমস্যা হচ্ছে, এইভাবে কি কেউ বলতে পারে তার ফ্রেন্ডদেরকে? তো 6 মাস কেন বললাম, কারণ 6 মাস তোমরা ফার্স্ট ইয়ার, তো 6 মাস মোটামুটি, তাই না? 6 মাস, 6 মাস পরে দেখবা তোমার নিচের ব্যাচের মেডিকেল পরীক্ষা আবার হয়ে যাচ্ছে, এবং রেজাল্ট তো 2 দিন পরে দিয়ে দেয়, তাই না? তারপরে দেখবা তাদের 3 মাস ছুটি, এবং 3 মাস পরে তারা ক্যাম্পাসে আসছে। সো 6 আর 3 9 মাস, এই 9 মাস, 9 মাস পরে তোমরা অফিসিয়ালি সেকেন্ড ইয়ার উঠবা। 6 মাস পরে আনঅফিসিয়ালি সেকেন্ড ইয়ার, এবং 9 মাস পরে অফিসিয়ালি সেকেন্ড ইয়ার। তো ওই যখন তারা আসবে ক্যাম্পাসে, তখন আবার তোমরা নিজেরা নিজেদের মধ্যে একবারে আর একটু সিট বন্টন করতে পারবা নিজেদের মধ্যে, মানে মিউচুয়াল, যাদের সাথে যার কম্বিনেশনটা ভালো হচ্ছে তেমন। তো এই কম্বিনেশনের বিষয়টা আমি আর একটু পরে আসছি, আগে এটা বলি। তো তখন আবার সিট নিজেদের মতো পছন্দ মতো নিতে পারবা, যে কে কার রুমে থাকবে। এখন আসি ওরিয়েন্টেশনের দিন। সো ওরিয়েন্টেশনের দিন দেখবা ছেলেদের মধ্য থেকে একজন, মানে একটা আনন্দঘন একটা বক্তৃতা দিবে, এবং মেয়েদের মধ্যেও একজন স্পিচ দিবে। তো সেইগুলো তোমরা গ্রুপে আগে থেকে দেখবা, তোমাদের নিজেদের যে পার্সোনাল গ্রুপ আছে, নিজেদের যেই ব্যাচের গ্রুপ, ওখানে আলোচনা হবে যে কে বক্তৃতা দিবে, এগুলো নিয়ে আর কি মোটামুটি আলোচনা হয়। যার একটু অভিজ্ঞতা আছে তাকে সাধারণত সিলেক্ট করা হয়। তো
তো তোমরাও তোমাদেরকে ওইভাবে মেয়েদের মধ্যে থেকে একজন, ছেলেদের মধ্যে থেকে একজন এভাবে বক্তৃতা দিবে যে কেমন অনুভূতি লাগছে, তোমার অনুভূতি কি, এই টাইপের। আচ্ছা, আমি একটু চান্স পাওয়ার পরের বিষয়টা একটু বলি, যে মানে মেডিকেলের পরীক্ষার যেই রেজাল্ট দেয় তার পরের অনুভূতিটা কেমন হয় বা পরে কি কি বিষয়গুলো হয়। প্রথমত একটা তোমাদের নিজেদের ব্যাচ গ্রুপ খোলা হবে, তারপরে গ্রুপের অভাব হবে না, প্রচুর গ্রুপ দেখবা। তো তোমাদের ইমিডিয়েট সিনিয়রের সাথে দেখবা একটা গ্রুপ হবে, মানে ফ্রেশার হেল্পলাইন বা এই টাইপের কিছু, বা তুমি যেই ব্যাচের মানে যততম ব্যাচ তার উপরে মানে তার আগের ব্যাচের সাথে একটা গ্রুপ থাকবে। তারপরে দেখবা হচ্ছে গ্রুপে একটুখানি বাইরে যাবা, মানে একটু গ্রুপ থেকে একটু বাইরে অফলাইনে যাবা, এসে দেখবা যে 99+ মেসেজ, মানে সারাদিন গ্রুপে বক হবে, নিজেদের মধ্যে আলোচনা করবে এটাই। কেউ আবার দেখবা একটু বেশি ট্রিগার খেয়ে বা বেশি একটু আত্মসম্মানের লাগলে সে গ্রুপ থেকে আবার লিভ নেবে। মেয়েদের মধ্যেও আছে বেশি বকবক করে, একজন অন্তত পাবা, ছেলেদের মধ্যেও এমন একজন পাবা, ওরাই পরবর্তীতে লিভ নেয়। এবং যারা বেশি বকবক করে ওইগুলাই সাধারণত পরবর্তীতে মানে যে কোনো কিছুতে আর কি হ্যান্ডেল করে বা সিআর হওয়ার দৌড়ে এগিয়ে থাকে। তো যেমনটা বলছিলাম যে তোমাদের গ্রুপের অভাব হবে না। কেউ কেউ দেখবা যে মানে তোমার কলেজের যেই সিনিয়র আছে, ইমিডিয়েট সিনিয়র না, ইমিডিয়েটের উপরে যারা মনে করো যে থার্ড ইয়ারে উঠে গেছে, তাদের তো বন্স প্রয়োজন হয় না, তো তাদের সাথে দেখবা তোমাদের একটা গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো তারা মানে বন্সের ছবি দিয়ে প্রাইজ দিবে ওইভাবে, যে তোমরা কে 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 নিতে চাও, এই টাইপের। তো গ্রুপ গেল, অনেক গ্রুপ। তারপর হচ্ছে ছেলেদের জন্য আলাদা একটা গ্রুপ থাকবে, মেয়েদের জন্য আবার তারা নিজেরা একটা গ্রুপ খুলবে। তারপরে মানে তোমার ব্যাচের ছেলে এবং তোমার উপরের ব্যাচের ছেলেদের নিয়ে একটা গ্রুপ থাকবে। এভাবে মানে গ্রুপ যে যেমনি পারে তেমনি ক্রিয়েট করবে। তারপরে দেখবা যে গ্রুপে ব্যাচ নেম নিয়ে মানে প্রচুর কথাবার্তা হবে, ব্যাচ নেম নিয়ে মানে প্রচুর কথাবার্তা হয়। তো ব্যাচ নেম নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে একটু মানে একটু নির্বাচনের ফিল পাবো ওই টাইমে, যে একটা গ্রুপে পোল দিবে, তারপরে অনেকে দেখবা গ্রুপে অ্যাড হবে না, তাদের জন্য অপেক্ষা করবে। তো এই নিয়ে আর কি একটা নির্বাচনের ফিল পাবা গ্রুপ ব্যাচ নেম নিয়ে। তারপরে আর কি, ও হ্যাঁ, আর চান্স পাওয়ার পরেই সাধারণত অনেকে কোচিং একটা প্ল্যাটফর্ম খুলে বসে, ঠিক আছে না? প্রথম একটু ওই টাইমে একটু প্ল্যাটফর্ম খোলার ইচ্ছা জাগেই। তো ওই টাইমে যখন প্ল্যাটফর্ম খুলবে, যখন দেখবা যে হচ্ছে তোমার যে ব্যাচমেটরা তারাই তোমার সাপোর্ট দিচ্ছে না, তাই না? তারা তোমার নিয়ে মজা নিচ্ছে। তো একটা কথা মাথায় রাখবা, যে কোনো কাজ করতে গেলে তোমার জুনিয়ররা তোমারে মানে রেসপেক্ট করবে, সিনিয়ররা তোমারে উৎসাহ দিবে, কিন্তু তোমার যে ব্যাচমেটরা তারাই তোমার বিরুদ্ধে মানে সর্বদা সোচ্চার থাকবে, তাই এটা খেয়াল করে দেখবা। তোমার ব্যাচমেটরাই তোমার উপরে উঠতে দিবে না, মানে একটু জেলাস ফিল করবে কিংবা একটু হিংস্র টাইপের, যে ওরা ভাবে যে আমার ব্যাচমেট আমার থেকে একটু উপরে উঠে যাচ্ছে, কিংবা তোমার ভালো তারা দেখতে পারবে না। তো যেটা বললাম এটাই, যে জুনিয়ররা তোমার দেখবা রেসপেক্ট করবে, একটু মানে ভালো চোখে দেখবে, সিনিয়ররা তোমার উৎসাহ দিবে, কিন্তু তোমার ব্যাচমেটরা তোমারে একটু কেমন একটা চোখে দেখে তোমার সাপোর্ট দিবে না। তো যে যাই বলুক, তুমি যদি কোচিং খোলো তো লেগে থাকবা, ঠিক আছে? 1 বছর 2 বছর এভাবে লেগে থাকবা, দেখবা এক সময় তোমার ওইটা একটু গ্রো করবে। তবে 90% মানে তোমরা যারা কোচিং বা প্ল্যাটফর্মগুলো, তাদের মধ্যে 90%ই ওইগুলো পড়ে থাকে, ওইগুলো আর কি হয় না, মানে গ্রো করে না। তোমরা প্রথম চান্স পাওয়ার পরে সাধারণত ওইটা সবারই একটু থাকে, উত্তেজনা থাকে, যে আমি একটা প্ল্যাটফর্ম খুলবো, আমি গাইড করব স্টুডেন্টদের, অমন থাকে। আর কেউ দেখবা মেন্টরে ঢুকে গেছো বিভিন্ন কোচিং বা প্ল্যাটফর্মে, মানে ও রানিং যেগুলো আছে, তো তারা তোমাকে দেখবা যে মানে কোচিংয়ে খুব দ্রুতই নিয়ে নিবে, মানে বলার সাথে সাথে নিয়ে নিবে, কারণ তারা জানে যে তুমি এখন সময় দিতে পারছো, কিন্তু দেখছিস এখন তোমরা হচ্ছে সময় দিতে পারছো, কিন্তু যখন তোমাদের ক্লাসটা শুরু হবে মেডিকেলের, তখন সেই প্রেশারে তোমরা আর কি কোচিংয়ে সময় দিতে পারবে না, তখন তোমরা নিজেরাই ওইখান থেকে লিভ নিবে বা সরে দেবা। তো এর মাধ্যমে তাদের একটু প্রচারণা হলো যে তুমি ওখানে মেন্টর হিসেবে আছো, বা তোমার মেডিকেলের নামটা
তারা হাইলাইট করবে। তো যে বিষয়টা একটু আগে বলতে চাচ্ছিলাম যে কলেজে আসার কিছুদিন পরে দেখবা অ্যারাউন্ড 1 মান্থ বা 1 মাস পরে তোমার যার সাথে যার একটু মিল হচ্ছে, মনের মিল হচ্ছে, তারা একসাথে থাকবে এবং বাকিরা মানে যাদের যেই দিক থেকে মিল হয় তারা এক সাইডে থাকবে। যেমন ধরো এটাকে সহজ ভাষায় বললে হবে গ্রুপিং। হ্যাঁ, ধরো যারা পলিটিক্যাল পার্টি করে মানে যারা একটু রাজনীতি নিয়ে জড়িত, সাপোজ বিএনপির রাজনীতি যারা করে তারা একসাথে একটু ঘুরলো ফিরলো, কিংবা শিবির নিয়ে যারা করে তারা একসাথে থাকলো। তারপরে যারা ধরো সেকেন্ড টাইমার তারা একসাথে ঘুরলো, ফার্স্ট টাইমার কিছু একসাথে ঘুরলো, যারা একটু হুজুর টাইপের বা ধর্ম নিয়ে একটু আছে ধর্ম, তারা একসাথে ঘুরলো। এরকম দেখবা কিছু তোমার এরকম 5-6টা গ্রুপিং হয়ে সৃষ্টি হয়ে যাবে। এটা খেয়াল রাখবে যে তোমরা গ্রুপ করে চললেও বাকিদের সাথে যেন ভালোভাবে চলো আর কি, সমানভাবে চলো, সমান তালে চলো, যেন কথাবার্তা বন্ধ করে দিছো এমন না। কথাবার্তা ঠিক রাখবে সবার সাথেই। তোমরা ওই যারা একসাথে চলবা 5-6 জন তারা চলবা ঠিক আছে, কিন্তু ঘুরবা ফিরবা একসাথে বিভিন্ন জায়গায় ট্যুর দিবা, কিন্তু সবার সাথেই আর কি ভালোভাবে মিলেমিশে চলবা। আর একেবারে কারোর সাথে বেশি সম্পর্ক রাখার দরকার নেই। একেবারে যেমন মনের বন্ধু প্রাণের বন্ধু এমন কারোর সাথেও দরকার নেই, কারণ পরবর্তীতে দেখবা যে তারাই তোমার মানে তাদের ব্যবহারে তুমি বেশি কষ্ট পাবা, কারণ সবার মন মানসিকতা সবসময় এক থাকে না। আর ক্যাম্পাসে তোমার ইমিডিয়েট সিনিয়রই হবে তোমার সব থেকে বেশি ক্লোজ, বা যে কোনো প্রবলেমে বা দুঃখে বা যে কোনো কিছুতে তাদেরকে তোমরা আগে পাশে পাবা। তো ইমিডিয়েট সিনিয়রের সাথে সম্পর্ক সব থেকে ভালো রাখার চেষ্টা করবা, ঠিক আছে? তোমার যে কোনো সমস্যায় কিংবা যে কোনো পরামর্শে যে কোনো কিছুতে দেখবা ইমিডিয়েট সিনিয়রই তোমার সব থেকে আগে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। তো তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবা না। তো ওরিয়েন্টেশনের দিন দেখবা যে তোমার একটা মিটিং হবে ইমিডিয়েট সিনিয়রের সাথে তাদের রুমে যেয়ে। তো প্রত্যেক ক্যাম্পাসে কিছু রুলস রেগুলেশন থাকে, এটাকে র্যাগিং ব্যবহার কোনো দরকার নেই। মিটিং সব জায়গায় হবে, কারণ মিটিংয়ে তোমার কোনটা করা উচিত কিংবা কোনটা করা অনুচিত সেগুলো তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, তাই না? একেবারে মানে কিছু না বললে আর কি ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য যেই একটা ঐতিহ্য আছে, যেই ক্যাম্পাস সুন্দর রাখার যে একটা রীতিনীতি আছে, ওইগুলা বোঝানোর জন্য আর কি তোমাদের একটা মিটিং হবে। অ্যারাউন্ড 2 ঘন্টা 3 ঘন্টা হতে পারে একসাথে, মানে এক টাইমে। দুপুরের পরে ধরো শুরু হলো 3টার দিকে, শুরু হলো ওই আসরের সময় 5টার দিকে ধরো ক্যাম্পাস মিটিংটা শেষ হলো, এমন হতে পারে। অথবা রাত্রে হতে পারে। তুমি বুঝবা কখন যে তোমার সিনিয়ররা তোমার উপরে একটু অত্যাচার করছে কিংবা এইটাই একটু র্যাগিং দেওয়ার চেষ্টা করছে। র্যাগিং এখন যদিও নেই, তারপরেও দেখবা যে তোমার যদি মিটিংয়ে যদি তোমাদের সবাইকে দাঁড় করিয়ে রাখে, তার মানে মনে করবা তোমার সিনিয়র একটু মানে ওই টাইপেরই। হ্যাঁ, তো তখনই বুঝে ফেলবা যে তোমাদের কেমন ব্যবহার করা উচিত বা তাদের সাথে কেমন সম্পর্ক রাখা উচিত। সাধারণত তোমাদেরকে তাদের রুমে মিটিংয়ে ডেকে সুন্দরভাবে বসতে দেবে, কথা বলবে, হাসবে, মানে হাসি ঠাট্টা করবে। হ্যাঁ, এমন মানে খুব ভালো, ইমিডিয়েট সিনিয়ররা খুবই ভালো। যদি সব 37টা সরকারি মেডিকেল, তো তার মধ্যে কিছু কিছু জায়গা থাকতে পারে, আমি নাম বলছি না, আমার জানা আছে কোনগুলা একটু র্যাগিং টাইপের হয় বা একটু আচার ব্যবহার একটু খারাপ যে সিনিয়রদের, ইমিডিয়েট সিনিয়রদের। তো মানে একটা ব্যাচে যদি সাফার করতে হয়, ওই ব্যাচটা তার জুনিয়র ব্যাচ যখন আসবে তখন তাদেরকেও সেমভাবে তাদেরকে ট্রিট করবে। এই জন্য তো সাধারণত যেখানে র্যাগিং হয় সেখানে হতেই থাকে, কারণ আমার সিনিয়ররা যদি আমারে কেউ মানে একটু র্যাগিং করে, তা আমি তো আমার জুনিয়রকেও করবো, এটা তো মেন্টালিটি থাকে, তাই না? মিটিংয়ে দেখবা যে খুবই ভালোভাবে কথাবার্তা বলছে, তোমার বাসা কোথায় জিজ্ঞাসা করবে বা তোমার স্পেশালিটি কী এই টাইপের, তোমার ওই এলাকার কোনো সিনিয়র ভাই আছে কি না, এমন। হ্যাঁ, একটা অ্যালায়েন্স তৈরি হবে যে তোমার এলাকার বা তোমার বিভাগের একটা অ্যালায়েন্স আছে ওখানে, বা তোমার জেলার একটা গ্রুপ আছে যে ওই মেডিকেলে পড়ে, তারা তোমাকে হেল্প করবে। তারপরে আসি এখন প্রথম ক্লাস নিয়ে। ওরিয়েন্টেশনের পরের দিন সাধারণত ক্লাস শুরু হয়। তো প্রথম ক্লাসেই প্রথম যে ক্লাসটা হোক না কেন, দেখবা যে 2-3 দিন পর ফার্স্ট আইটেমের ডেট দিয়ে দিবে। তো ফার্স্ট আইটেম চেষ্টা করবা যে ক্লিয়ার রাখতে, কারণ প্রথম আইটেম তো একটু আবেগ অনুভূতি থাকে।
তো আমার মনে আছে আমার রুমের আমি থাকতাম 506 নম্বর রুমে, মানে 5ম তলায়। তো আমার রুমের আমরা চারজনই হচ্ছে মানে ক্লিয়ার ছিল আইটেম। তো একটা অন্য অনুভূতি, খুব ভালো একটা অনুভূতি কাজ করছিল। পরে অবশ্যই যতই তুমি পেন্ডিং খাও বা পাস না করতে পারো পরবর্তীতে কোনো ফিলিং আর আসে না, পরবর্তী সেই ফিলসটা আর আসে না। তো প্রথম আইটেমটা চেষ্টা করবা যে ক্লিয়ার রাখতে। তারপরে যখন তোমরা একটা সাবজেক্টের মানে তোমাদের সাবজেক্ট তো 3টা, তাই না? তো একটা সাবজেক্টের আইটেম দেখা যাচ্ছে 7-8টা আইটেম যখন হয়ে যাবে, তখন দেখবা তোমাদের ওই সবগুলো আইটেম মিলে একটা কার্ড অনুষ্ঠিত হবে, একটা কার্ড এক্সাম হবে। ও আর আমার কাছে হচ্ছে কার্ড বুকের ওই পিডিএফটা আছে 3 সাবজেক্টের। তোমরা তোমরা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা অনেকে চেয়েছো। তো যাই হোক, আহ, তো কার্ড এক্সামের পরে দেখবা যে ট্যুর দিবে অনেকে। হ্যাঁ, প্রথম কার্ড এক্সাম একটু ইমোশন কাজ করে। তো প্রথম কার্ডের পরে দেখবা যে ট্যুর দিবে অনেকেই, মানে আশেপাশেই, এই তোমার জেলাতেই, ওই মেডিকেলের আশেপাশেই। আর টার্মের পরে সাধারণত বন্ধ থাকে, 3-4 দিন বন্ধ থাকতে পারে, 1 সপ্তাহ বন্ধ থাকতে পারে। তো ওই টাইমে তোমরা অন্য জেলায় ট্যুর দিতে পারবা। সাধারণত প্রথম দিকে সব যায় রাঙামাটি, বান্দরবান, ওই পাহাড়ি এলাকায় একটু ঘুরতে যায়। আর একটা কথা যে রোল যদি তোমার পিছন হয়, তুমি অনেকে মনে করো যে রোল সামনে হলে আমার রোল প্রথমে, হ্যাঁ অনেক ভালো, আমি রোল প্রথমে দেখতে সুন্দর লাগে। ভিডিও করছি তো এখানে। তো যে কথা বলছিলাম যে রোল যদি তোমার পিছন হয়, সেটা মনে করবা যে তোমার জন্য একটা ব্লেসিং, হ্যাঁ একটা আশীর্বাদ স্বরূপ। কারণ কি, রোল যাদের প্রথমে থাকে আইটেমে বা ভাইভাতে বা যে কোনো জায়গাতে, দেখবা যে তারা প্রথমে যায়। তো তারা যদি প্রথমে যায়, তাদের টিচাররা যেসব প্রশ্ন ধরে কিংবা আনকমন প্রশ্ন ধরলেও তারা তো পারবে না, তাই না? ইভেন যেই টপিকগুলো তোমার সিলেবাসে আছে, ওখান থেকেও তো ইম্পর্টেন্ট কিছু আছে, ওইগুলো তো টিচাররা ধরে, তাই না? তো তারা যখন ভাইবার টেবিল থেকে বের হয়ে আসবে বাইরে, তখন তাদের কাছ থেকেই যারা পরের রোল, তারা সব কিছু শুনে নেয়। তো যাদের পরের রোল, তারা একটু কম আর কি ফেল করে, তাই তো? ওখানে তো ফেল বলা হয় না, ওখানে পেন্ডিং বলা হয়, পেন্ডিং আর সাপ্লি। আইটেমে বলা হয় হচ্ছে পেন্ডিং, আর কার্ডে বলা হয় সাপ্লি, টার্মে বলা হয় সাপ্লি, প্রফে বলা হয় সাপ্লি। প্রফ বলতে ফাইনাল পরীক্ষা। তো আইটেমে বলা হয় পেন্ডিং, মানে ফেলেরই আর কি আর একটা নাম। ফেল করা এটা বলা হয় না, পাস পেন্ডিং এই দুইটা। তো আইটেমে পেন্ডিং, তো যাদের রোল সাধারণত পরে হয়, তারা ইজিলি পাস করে যায়, কারণ যারা আসে ভাইবা টেবিল থেকে, তারা সব কিছু বলে দেয়। তারা নিজেরা না পারলেও সব কিছু বলে দেয় এখানে আর কি। ওই আমি বলবো না, আমি পারিনি সেই জন্য বলবো না, এমন এমন কিছু হয় না। তো গেল, কি বললাম, রোল পিছনে হলে মনে করবা যে তোমার এমবিবিএস লাইফটা খুব ভালো যাচ্ছে। রোল দেওয়া হয় তোমার মেরিট অনুযায়ী। তোমরা অনেকে ভাবো যে ভর্তি আমি আগে হতে, মানে মেডিকেল রেজাল্ট দেওয়ার পরে আগে ভর্তি হতে যাব, তাহলে আমার রোল আগে হবে, এমন না। তোমার রোল দেওয়া হবে মেরিট অনুযায়ী। তুমি ভর্তির লাস্ট ডেট ওই দিন যাও কিংবা প্রথম দিনই যাও, তোমার রোল ওই দিনই, তোমার রোল মেরিট অনুযায়ী দেওয়া হবে। তো মেরিট অনুযায়ী দেখা যাচ্ছে তোমার রোল যদি পিছনে হয়, তোমার পিছনে বলতে তোমার সেকশনে যদি 250 জন হয়, তাহলে দেখবা যে 3-4-5টা সেকশন আছে, এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ডি সেকশন, তারপরে ই সেকশন থাকবে, এফ সেকশন। তারপর যদি 75 জন কিংবা 90 জন হয়, তাহলে দেখবা অর্ধেক করে এ সেকশন এবং বি সেকশন দেওয়া হচ্ছে। তো রোল পিছনে বলতে দেখা যাচ্ছে একটা মেডিকেলে 100 জন আছে, তো 50 জন মিলে এ সেকশন এবং বাকি 50 জন মিলে বি সেকশন। তো দেখছি, তো ওদিক যা, ঝামেলা করছে। তো তো যাদের রোল দেখবা যে 51 থেকে 60 বা এদিকে 70-80, তাদের রোল কিন্তু পিছনে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ তোমার সেকশনে তোমার রোল পিছনে হওয়া লাগবে। তোমার সেকশনে দেখা যাচ্ছে 51 থেকে 100 জন পর্যন্ত, বি সেকশনে। তো তোমার রোল যদি 51-52 কিংবা 60-70 এমন হয়, তাহলে তো প্রথম দিকেই তো তোমার রোল থাকছে, তাই না? তোমার সেকশনে প্রথম দিকে তোমার রোল থাকছে, এইটাই। তো ওভারঅল আবারও বলি, তোমার রোল যদি তোমার সেকশনে পিছনের দিকে হয়, তাহলে মনে করবা তোমার পরীক্ষাগুলো খুব ভালোভাবে যাবে। তো যেমনটা বলছিলাম যে ফার্স্ট ইয়ার মোটামুটি 6 মাস পরে তোমরা সেকেন্ড ইয়ার উঠবা, এবং
9 মাস পরে অফিসিয়ালি সেকেন্ড ইয়ার উঠবা, কারণ 6 মাস পরে তোমার নিচের ব্যাচের মেডিকেল পরীক্ষা হয়ে যাবে এবং তার 3 মাস পরে তারা ক্যাম্পাসে আসবে। তো তোমরা তখন নতুন নতুন সিনিয়র হবা। তো ফার্স্ট ইয়ারে মোটামুটি ফার্স্ট টার্মটা কমপ্লিট হয়ে যায় এবং সেকেন্ড টার্ম শুরু হওয়া একটা ভাব থাকে, ওই টাইমে তোমার জুনিয়ররা চলে আসে ক্যাম্পাসে। তো সেকেন্ড টার্ম চলছে, এমনও হতে পারে যে চলছে রানিং অবস্থায় তোমার জুনিয়ররা ক্যাম্পাসে চলে আসবে ওই টাইমে। তারপরে আচ্ছা, ফার্স্ট ইয়ার তো 6 মাস বা 9 মাস ধরতে পারো। ফার্স্ট ইয়ার 9 মাস এবং সেকেন্ড ইয়ারও অমন 9 মাস। তো এই 1.5 বছর গেল ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে। তো এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে মোট 3টা বই পড়ানো হয়, অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। 9-10 যেমন সেম বই 2 বছর পড়ছিলে, ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারও যেমন সেম বই 2 বছর পড়ছিলে, এখানেও তেমন 18 মাস বা 1.5 বছর তোমার হচ্ছে 3টা বই পড়তে হবে। তারপরে থার্ড ইয়ারও 1 বছর, তবে থার্ড ইয়ার 1 বছর, ফোর্থ ইয়ার 1 বছর এবং ফাইনাল ইয়ার বা যেই ফিফথ ইয়ার থাকে ওটা হচ্ছে 1.5 বছর। তো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে গেলেও 1.5 বছর এবং ফাইনাল ইয়ার গেল হচ্ছে কত 1.5 বছর, 1.5 আর 1.5 3 বছর। থার্ড ইয়ার 1 বছর, তাহলে কত হচ্ছে 4 বছর। আর ফোর্থ ইয়ারও 1 বছর, তাহলে 5 বছর। এই 5 বছর তোমার এমবিবিএস লাইফ, ঠিক আছে। ইন্টার্নশিপ এমবিবিএস লাইফের বাইরে, ইন্টার্নশিপ হচ্ছে তোমার বাইরের কথা। তো এমবিবিএস লাইফ, মেইন এমবিবিএস লাইফ হচ্ছে তোমার 5 বছর, ইন্টার্নশিপ হচ্ছে বাইরের বিষয়। ফার্স্ট টার্ম শেষ হওয়ার পরে দেখবা যে হ্যাঁ, অনেকেই যারা পাশ করবে আর কি, যারা পাশ করবে তারা একটু আনন্দ মুখর পরিবেশে থাকবে, কিংবা তারা অনেকেই দেখবা যে নোট দিবে যে 8.33% এমবিবিএস ডান। হ্যাঁ, কারণ এমবিবিএস যেই মানে 5 বছরের এমবিবিএস লাইফ, তার মধ্যে যেই কয়টা টার্ম আছে, তাই না? সো একটা টার্ম হয়ে গেছে, সো অতগুলো টার্মের মধ্যে একটা টার্ম হয়ে গেছে। তো ওই 1 ডিভাইডেড বাই ওই মোট টার্ম সংখ্যা করলে যেটা আসে, তার সাথে 100% গুণ করলে যেটা আসে 8.33%। তো এটাই যে 8.33% অফ এমবিবিএস ডান। তো তোমাদের ব্যাচমেটের মধ্যে দেখবা যে তোমাদের বয়সের ডিফারেন্সটা এবছর কত 2025-26 সেশন, তাই তো? তো দেখবা যে 2004 সর্বোচ্চ স্টুডেন্ট পাবা, 2004 সালে জন্ম নেওয়া, এবং সর্বনিম্ন পাবা দেখবা 2007, অ্যারাউন্ড 2007 ডিসেম্বর পর্যন্ত দেখবা যে এমন। তো 3-4 বছরের মোটামুটি গ্যাপ থাকবে তোমার, সেম ইয়ারে পড়ো, বাট বয়সের ডিফারেন্সটা এমনই থাকে। হ্যাঁ, 3-4 ইয়ারের ডিফারেন্স থাকে একটা। তো 2004 যারা, তাদের সাধারণত সেকেন্ড টাইমার, এবং 2005 এভারেজ মান। হ্যাঁ, 2005 হচ্ছে তোমার এভারেজ, যারা এমনি সাধারণ নর্মালি যারা এডুকেশন লাইফটা পার করে আসছে, তাদের সিম্পলি 2005 হওয়ারই কথা। তোমরা ট্রাই করবা যে প্রথমে তোমার রুমমেট বা তোমার ফ্রেন্ড, তাদের সাথে দেখা হবে, তুই করে কথা বলা শুরু করবা। হ্যাঁ, তুমি করে কথা বলা ওইভাবে মানে কেমন একটা লাগে, তুই করে কথা বলবা। অনেকে দেখবা যে এসে তুই করে কথা বলা শুরু করে দিয়েছে, তো তোমরাও সেইভাবে তুই করে কথা বলবা। নাহলে দেখবা যে কদিন পরে মনে হবে যে আমরা তুমি করে কথা বলতাম, এমন। তারপরে রুমমেট, তোমার যারা রুমমেট হবে দেখবা প্রতি রুমেই এমন একজন থাকে যার আইফোন আছে কিংবা ভালো ক্যামেরা আছে। তো আইফোনওয়ালা একটা রুমমেট তোমরা অবশ্যই পাবা। যে কোনো কার্ড টার্মের পরে ছুটি যখন হবে, তখন তার ফোনে তো সমস্ত ছবি থাকে, সো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ওভাবে দেওয়া নেওয়া করবা। তো আইফোনওয়ালা একটা রুমমেট পাবা। এবং আইপ্যাড সাধারণত ম্যাক্সিমামেরই থাকে, অর্ধেকের বেশি আইপ্যাড ব্যবহার করে, বাকি যারা তারা হচ্ছে ল্যাপটপ কিংবা ক্রোমবুক এগুলো ব্যবহার করে। আর একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে মেডিকেল স্টুডেন্টদের জন্য ডক্টরের কোনো তুমি ডক্টর দেখাতে যাবা, তোমার কোনো ফি লাগবে না, তুমি সম্পূর্ণ হচ্ছে ফ্রি। তো মানে তোমাদের যে টিচারগুলো থাকবে তারা তো ম্যাক্সিমাম ডক্টর, তাই না? হাতে কোনো কয়েকজন বাদে সবাই ডক্টর, মানে তাদের নিজস্ব চেম্বার আছে। তো 2-1 টিচার থাকবে, তারা জাস্ট টিচারই, কোনো চেম্বার নেই বা রুগী দেখে না, জাস্ট পড়ায়। টিচিং প্রফেশনটাই তারা বেছে নিয়েছে। তো ক্লাস শেষে যেই স্যারগুলোর চেম্বার আছে, তো ক্লাস শেষে দেখবা যে 5-10 মিনিট মতো সময় নিয়ে তোমার যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটা দেখাতে পারবা, দেখাবে। দেখবা প্রথম দিন তো কেউ দেখায় না, সাধারণত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কিংবা 1 মাস পর থেকে ওই ইয়েটা, মানে ওই কালচারটা চালু হয়ে যায়, ওইটা। তো তারপর আস্তে আস্তে সবাই যার যে সমস্যা সেটা দেখাবা, এবং স্যার তোমার ওইভাবে প্রেসক্রিপশন লিখে দিবা কিংবা পরামর্শ দিবে। তারপরে
যদি তোমার কোনো টেস্ট করাতে হয় তাহলে স্যারের চেম্বারের ওইদিকে নিয়ে যাবে, ওখানে তোমার দেখা যাচ্ছে 50% ডিসকাউন্ট, কিংবা অনেক টিচার 100% ডিসকাউন্টেও তোমার ওই টেস্টগুলো দিয়ে দেবে। সাপোজ তোমার এক্স রে লাগবে, তো এক্স রেতে 50% ডিসকাউন্টে তোমার ওটা করে দিল, ধরো 400 টাকা এক্স রে, তোমার জন্য 200 টাকা মেডিকেল স্টুডেন্টের জন্য। আর স্যারের বা তোমার টিচারের তো কোনো ফি দেওয়া লাগছে না। আর একটা বিষয়, মেডিকেলে দেখবা যে কিছু মেয়ে থাকে সবার পোস্টে যে কমেন্ট করবে, মানে মেয়েদের পোস্টে কমেন্ট করবে যে প্রিটি, কি সুন্দর দিয়ে, হ্যাঁ কান্নার ইমোজি দিয়ে ভরায় ফেলবে, মানে কি কি না কি হয়ে গেছে, হ্যাঁ প্রিটি হলো তাই এতে এতে আবার নাইস দিয়ে এভাবে প্রিটি দিয়ে ক্রাই ইমোজি দিয়ে, একদম মানে কি একটা অবস্থা। সব কিছু ঢঙালা মেয়ে থাকবে, এদেরকে অ্যাভয়েড করবা। তারপরে আচ্ছা ভিডিওটা শেষ করি এখন, মাগরিবের আজান দিয়ে দিবে। তো লাস্ট একটা কথা বলি, তোমার সিনিয়ররা যদি বোনস নিয়ে বা যে কোনো কিছু নিয়ে কোনো সমস্যা তৈরি করে বা তোমাদের প্রেশার দিতে চায়, তাহলে তোমরা হচ্ছে সেটারে ওইভাবে খারাপভাবে নিবা না, মানে প্রেশার তো ওইভাবে দিতে পারবে না, তারা ইচ্ছা করলেও কিছু করতে পারবে না। তুমি ক্যাম্পাসে আসছো তোমার মেধা দিয়ে, তুমি সরকারিভাবে পড়ছো, এখানে তো কোনো সিনিয়রের সাথে একেবারে কথা শুনতে হবে, সব কিছু মানতে হবে এমন কিছু না, বা যে অন্যায়ভাবে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো তো তুমি মানবা না, তাই না? তো চেষ্টা করবা যে সবাই ব্যাচ যে সিদ্ধান্তটা নিবা, ব্যাচ তোমরা নিজেদের মধ্যে একটা মিটিং করবা, মিটিং করে তারপরে যাবা হচ্ছে সিনিয়রদের সাথে মিটিংয়ে। যে কোনো অপ্রত্যাশিত কিছু যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বা কিছু হয়, তাহলে যে কোনো সিদ্ধান্ত তোমরা ব্যাচ ওয়াইজ নিবা, একক সিদ্ধান্ত নিবা না। একা একা যদি সিদ্ধান্ত নিতে চাও তাহলে দেখবা যে তোমার মানে কিছু হবে না, তারপরেও তারা ভয়ভীতি দেখাবে যে আমরা ডিসিশন নিব, তোমাদের টিচারের কাছে নালিশ দেবো, এসব। প্রথম দিকে তোমরা তো নতুন যাচ্ছ, এই জন্য তোমাদের দুর্বলতাটাকেই তারা আর কি ওইভাবে কাজে লাগায়। আমি এমন অনেক মেডিকেল কলেজের ব্যাচ চিনি যারা মানে এক ব্যাচ পরপর, মানে ইমিডিয়েট সিনিয়র, তাদের সাথে তাদের সম্পর্ক খারাপ, তারা কথা বলে না। এক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট সিনিয়রই সব থেকে তোমার মানে সমস্যায় পড়ে, তাই না? তারা অপ্রত্যাশিতভাবে তাদের উপরে একটা কিছু চাপাতে চেষ্টা করছিল, তারা সবাই মানে তোমরা ব্যাচ ওয়াইজ মিলে ডিসিশন নিলে তাদেরকে তোমরা বয়কট করলে বা তাদের সাথে কোনো কথাবার্তা বা সম্পর্ক রাখবে না। তো এক্ষেত্রে তোমার সিনিয়রই সব থেকে বড় লজ্জাজনক একটা মুহূর্তে পড়বে। হ্যাঁ, তো তোমাদের পরপর 2 ব্যাচের বয়সের ডিফারেন্সটা একটু কম থাকে, তো তো ওই জন্যে এই সমস্যাটা হয়। আর এবছর তো মেডিকেলে 1/3 বা 1/3 তো সেকেন্ড টাইমার, তো এই বছরও অমন ক্লাস হওয়ার একটা চান্স আছে যে 2 ব্যাচের মধ্যে কথা কাটাকাটি কিংবা রাগারাগি এই টাইপের কিছু, বা কথা বন্ধ হওয়া, এমন কিছু হওয়ার প্রচুর পরিমাণে চান্স আছে। আমি যেই মেডিকেল আমি অনেক যে মেডিকেলগুলোর কথা আমি বলবো না সরাসরি যে কোন মেডিকেলে এমন আছে। সো পরপর 2 ব্যাচের মধ্যে একটা ক্লাস আছে, বা কোনো কথা হয় না, কোনো কথাবার্তাই হয় না, মারামারির পর্যায়ে সম্পর্ক। কিছু রুলস রেগুলেশন সব জায়গাতেই থাকে, সিনিয়রদের অবশ্যই সম্মান করবা। ইমিডিয়েট সিনিয়রের মধ্যে দেখবা অনেকেই তোমার চেনা পরিচিত বা আগের ব্যাচমেট, তো সবার সামনে তুই করে কথা বলবা না, আলাদাভাবে কথা বলবা। ক্যাম্পাসে তোমার ইমিডিয়েট সিনিয়রই হবে তোমার সব থেকে বেশি ক্লোজ, বা যে কোনো প্রবলেমে বা দুঃখে বা যে কোনো কিছুতে তাদেরকে তোমরা আগে পাশে পাবা। তো ইমিডিয়েট সিনিয়রের সাথে সম্পর্ক সব থেকে ভালো রাখার চেষ্টা করবা, ঠিক আছে? তোমার যে কোনো সমস্যায় কিংবা যে কোনো পরামর্শে, যে কোনো কিছুতে দেখবা ইমিডিয়েট সিনিয়রই তোমার সব থেকে আগে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। তো তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবা না।